আয়রন ম্যানের বুকে সেই অদ্ভুত দর্শন জিনিসটা নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করেছে। সেটা কিভাবে কাজ করে এটা নিয়ে জানার ইচ্ছাটাও হয়তো জেগেছে। চলুন আজ আমরা কথা বলবো আর্ক রিয়েক্টর নিয়ে। আর্ক রিয়েক্টর হলো একটি অফুরন্ত শক্তির উৎস। আমরা সবাই জানি যে নিউক্লিয়ার ফিউশনে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াস মিলে বৃহদাকার নিউক্লিয়াস গঠন করে এবং একই সাথে মুক্ত হয় প্রচুর শক্তি। এই নিউক্লিয়ার ফিউশনই আর্ক রিয়েক্টরের ভিত্তি। আর্ক রিয়েক্টরটির চারপাশে গোলাকার অংশটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। সেই গোলাকার অংশটি হলো একটি কয়েল। উক্ত কয়েলের কারণে একটি ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয় এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে উচ্চ শক্তি সম্পন্ন ক্ষুদ্র কণাগুলো সেই গোলাকার পথে পরিভ্রমণের সময় একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং এই সংঘর্ষের ফলে নিউক্লিয়ার ফিউশন ঘটে এবং তা থেকে শক্তিও পাওয়া যায়। এবার আসুন একটি মুভির চিত্রগুলো মনে করি। মনে আছে আয়রন ম্যান কোন মৌলটি ব্যবহার করতো আর্ক রিয়েক্টরে? হ্যাঁ, প্যালাডিয়াম। যখন সেখানে শক্তি উৎপন্ন হতো অর্থাৎ রিয়েক্টরটি অ্যাক্টিভ হতো তখন নীলচে সাদা আলো বিচ্ছুরিত হতো। প্যালাডিয়ামের আইসোটোপের কিছু স্বতন্ত্র নিউক্লিয়ার বৈশিষ্ট্য রয়েছে যার ফলে রিয়েক্টরে উৎপন্ন শক্তির পরিমাণ এত বেশি হয়ে যায় যে রিয়েক্টরটি স্বনির্ভরশীল হয়ে যায়, অর্থাৎ বাইরে থেকে আর তাকে কোনো শক্তি প্রদানের প্রয়োজন পড়ে না। তো আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এতই যদি শক্তি উৎপন্ন হয় তবে তো বিপুল পরিমাণ তাপ উৎপন্ন হয়ে আশেপাশে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার কথা, তাহলে তা মুভিতে দেখা যায় না কেন? এর কারণ হলো প্যালাডিয়াম কোল্ড নিউক্লিয়ার রিয়েকশন ঘটায়, অর্থাৎ ফিউশন ঘটার সময় তাপমাত্রা রুম টেম্পারেচারের আশেপাশেই থাকবে। যদিও বাস্তবে এমনটা করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। তীব্র বিদ্যুৎ পরিবহনের মাধ্যমে প্যালাডিয়াম আয়নিত হয়ে পড়ে এবং তা থেকে গামা রশ্মি নির্গত হয়। যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে এক বা একাধিক ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাই হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। যেমন হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এগুলো একসঙ্গে সংযুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে এবং এই বিক্রিয়াটি ঘটে সূর্যে। আর নিউক্লিয়ার ফিউশন হচ্ছে যেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। মানে যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি পরমাণু ভেঙে একাধিক হালকা ভিন্ন মৌলের পরমাণু তৈরি করে তাই হচ্ছে ফিউশন বিক্রিয়া। যেমন পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম পরমাণুগুলোকে একটি নিউট্রন দ্বারা আঘাত করে এর ফিউশন ঘটানো হয়। ফিশন ও ফিউশন এসব বিক্রিয়ার নাম শুনলে অনেকের মাথায় চলে আসে শক্তি নির্গমনের কথা, কিন্তু যে কোনো নিউক্লিয়াসের ফিশন ও ফিউশন বিক্রিয়া থেকে কিন্তু শক্তি নির্গত হয় না। বিষয়টি বুঝতে হলে আপনাকে আরেকটি জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তা হলো নিউক্লিয় বন্ধন শক্তি। কোনো পরমাণু নিউক্লিয়াসকে ভেঙে এর সকল উপাদান মানে প্রোটন ও নিউট্রনগুলোকে আলাদা করতে যে শক্তির প্রয়োজন হয় তাই হলো পরমাণুর নিউক্লিয় বন্ধন শক্তি। যে পরমাণুর নিউক্লিয় বন্ধন শক্তি বেশি সেটি তত বেশি স্থিতিশীল, অর্থাৎ ওই নিউক্লিয়াসের পরিবর্তন ঘটানো মানে ফিশন বা ফিউশন কঠিন হবে। যেমন ধরুন 6228Ni, এই নিউক্লিয়াসটির বন্ধন শক্তির মান প্রায় 545.281 MeV, যা কিনা প্রকৃতিতে সর্বোচ্চ, তাই এটিই সবচাইতে স্থিতিশীল আইসোটোপ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কেন্দ্র হলো নিউক্লিয়ার রিয়েক্টর। এটি নিউক্লিয়ার চেইন রিয়েকশন উৎপন্ন করে এবং নিয়ন্ত্রণ করে, যার মাধ্যমে প্রাপ্ত তাপশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এখন পর্যন্ত বিশ্বে 440টি চুল্লি চালু অবস্থায় আছে। এর মধ্যে আমেরিকায় 96টি চুল্লি কার্যকর। চুল্লিগুলোর মধ্যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে এবং এই প্রক্রিয়ায় পরমাণুগুলো ভেঙে যায়। এর ফলে প্রচুর পরিমাণে তাপমাত্রা নির্গত হয়। চুল্লিগুলোতে নিউক্লিয়ার ফুয়েল হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। ইউরেনিয়াম প্রসেসিং করে ছোট ছোট খণ্ডে পরিণত করা হয় এবং ফাঁকা ধাতব টিউবের মধ্য দিয়ে ঢোকানো হয় এবং একে বলে ফুয়েল রড। এরপর প্রায় 200-এর মতো রড একত্রে বান্ডেলের আকারে ফুয়েল অ্যাসেম্বলিতে স্থাপন করা হয়। একটি সাধারণ চুল্লি এরকম কয়েক শত ফুয়েল অ্যাসেম্বলি নিয়ে গঠিত। এটি নির্ভর করে তার ক্ষমতার উপর। এই চুল্লিগুলোর মধ্যে ফুয়েল রড পানি দ্বারা পূর্ণ থাকে। এতে চুল্লি ঠান্ডা এবং তাপশক্তি কাজে লাগানো দুটো কাজই একসাথে হয়ে থাকে। যখন ফিশন বিক্রিয়া চলতে থাকে তখন এই পানিগুলো গরম হয় এবং বাষ্পে পরিণত হয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। যাই হোক, ফিশন বিক্রিয়ার কথা না হয় বিস্তারিত আলোচনা করা যাবে অন্য একটা ভিডিওতে। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি সূর্যের শক্তি মানে ফিউশন বিক্রিয়া ঘটানো সম্ভব? তাহলে উত্তরটা হচ্ছে হ্যাঁ, অলরেডি এই শক্তি উৎপাদন করা শুরু হয়ে গেছে। বর্তমানে কোরিয়াতে এমনই একটি ফিউশন রিয়েক্টর তৈরি করা হয়ে গেছে। আমরা জানি যে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কিন্তু কোনো পদার্থই টিকে থাকতে পারবে না, কিন্তু এটা তো পৃথিবীতেই বানানো হয়েছে। তাহলে সেই ফিউশন রিয়েক্টরের বডি গলে যাচ্ছে না কেন? আগে আপনাকে জানতে হবে এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা ফিউশন রিয়েক্টরের কাঠামো। ফিউশন রিয়েক্টরের মাঝখানে থাকে একটা খুবই শক্তিশালী চুম্বক, এমনকি এর চারপাশে থাকে খুবই শক্তিশালী একটা ম্যাগনেটিক ফিল্ড। এই দুই ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে থাকে একটা ফাঁকা জায়গা, আর এখানেই থাকে আর্কগুলো। এখন জানা যাক এই আর্কগুলো আসলে কি। আসলে এই আর্কগুলো হচ্ছে মূলত হাইড্রোজেনের দুটি আইসোটোপ ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম।
এত শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে যখন দুটি উপাদান ইনপুট করা হয় তখনই এগুলো এর চারদিকে প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে। হ্যাঁ, এই ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে ফাঁকা জায়গাটিতেই ঘুরতে ঘুরতে এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম একত্রে মিশ্রিত হবার চেষ্টা করে, ফলে হাইড্রোজেন কণাগুলো হিলিয়ামে পরিণত হয়। আপনাদের জানার কথা যে সূর্যেও কিন্তু হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয় এবং এভাবেই সূর্য কিন্তু বেঁচে আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে প্রচণ্ড গতিতে ঘোরার সময় এটি কিন্তু রিয়েক্টরের বডিকে স্পর্শ করে না। এই স্পর্শ যেন না করে সেজন্য ইঞ্জিনিয়ারিংয়ের খুবই অসাধারণ প্রয়োগ করা হয়। এতে রিয়েক্টরটিকে নিয়ন্ত্রণ করা যায়। এই আর্ক যখন এর চারদিকে ঘুরতে থাকে তখন তা প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস পার করে ফেলে, যা কিনা প্রায় সূর্যের তাপমাত্রার কাছাকাছি। স্ক্রিনে আপনি এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্যিকারের আর্ক রিয়েক্টরের ভিডিও। এই রিয়েক্টরটি কোরিয়াতে তৈরি করা হয়েছে। মাত্র 24 সেকেন্ডে রিয়েক্টরটি প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পৌঁছে গেছে। দক্ষিণ কোরিয়ার এই পারমাণবিক চুল্লিতে মাত্র 24 সেকেন্ডে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠাতে সক্ষম হয়, যা কিনা সূর্যের তাপমাত্রার চেয়ে 7 গুণ বেশি। এই বছরের শেষে এই তাপমাত্রা 50 সেকেন্ড পর্যন্ত এবং 2026 সালে এসে এটি 300 সেকেন্ড মানে 5 মিনিট পর্যন্ত ধরে রাখতে চান বিজ্ঞানীরা। ধীরে ধীরে তাপমাত্রা বেশি ধরে রাখার প্রয়াসই কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। মূলত এর মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তি পাওয়া যাবে এবং জ্বালানি সংকট নিরসন করা হবে বলেও আশাবাদী বিজ্ঞানীরা। আজকের মতো এইটুকুই। পরের পর্ব নিয়ে আবারও হাজির হব। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিজ্ঞান ফ্যাক্টরি।